নির্বাচনী জনসভা যোগ দিতে বরিশালে তারেক রহমান। বেলস পার্কে মাঠে নেতাকর্মীর ঢল। স্থানীয় ও জাতীয় সমস্যা সমাধানে দিক নির্দেশনা পাওয়ার আশা। দুপুরে যাবেন ফরিদপুর। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা ডিবি হেফাজতে। জামাত প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত। 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ। সুষ্ঠু নির্বাচনে স্থিতিশীলতার আশা মানুষের। ভোটে পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে নগরীর বেলস পার্ক মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশাল পৌঁছান তারেক রহমান। এরই মধ্যে জনসভাস্থলে নেতাকর্মীর ঢল নেমেছে। স্লোগানে মুখরিত বেলস পার্ক মাঠ। নির্বাচন সামনে রেখে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন তারেক রহমান। স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা বরিশালবাসীর। বিভাগের 21টি আসনের মধ্যে বিএনপির 19 ও শরিক দল থেকে 2 জন প্রার্থী মঞ্চে রয়েছেন। দুপুরে বরিশালের সমাবেশ শেষে হেলিকপ্টারে ফরিদপুর যাবেন তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং ফরিদপুরে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচারণার যে জনসভায় অংশ নিতে আজকে বরিশাল শহরের এই বেলস পার্ক মাঠে তার আসার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি এই মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে বরিশালে এসে পৌঁছেছেন, সেটি আমরা জানতে পেরেছি। তিনি কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে যোগ দিয়ে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং তার যে প্রতিশ্রুতি রয়েছে বিএনপির তরফ থেকে বা তার যে ক্ষমতায় গেলে তারা কি ধরনের প্রতিশ্রুতি বা কি ধরনের উদ্যোগ তারা নেবেন, দেশ ও মানুষের জন্য তারা কি ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং কি কাজ করবেন সেই বিষয়গুলো তিনি এই নির্বাচনী জনসভায় তার প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করবেন এবং এখান থেকে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ধানের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান এবং তার যে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে এই মাঠে এসেছেন, সমর্থকরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা জানেন যে তারেক রহমান আজকে এই জনসভায় অংশ নেওয়ার পরে তিনি ফরিদপুরে জনসভায় তিনি অংশ নেবেন আজকেই এবং এখান থেকে তিনি হেলিকপ্টার যোগে তিনি আবারও ফরিদপুরে চলে যাবেন। এছাড়া আজকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিন্তু আজকে এই বেলস পার্ক মাঠে বরিশালের সেখানে তিনি আসছেন। কিছুক্ষণের মধ্যে তিনি হেলিপ্যাড থেকে এই মঞ্চে প্রবেশ করবেন, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে। মানুষ যারা রয়েছেন সাধারণ মানুষ, নেতাকর্মী, সমর্থক তারা উপস্থিত হচ্ছেন এখানে। আপনারা জানেন যে বরিশাল বিভাগের 6টি জেলার 21 জন মনোনীত প্রার্থী, বিএনপির 19 জন এবং 2 জন শরিক জোটের 2 জন প্রার্থী সহ মোট 21 জন প্রার্থী এই মঞ্চে রয়েছেন যাদেরকে সাধারণ মানুষের কাছে পরিচয় করে দিবেন এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচনে তাদের পক্ষে তাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন তারেক রহমান, সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। এই বরিশাল নগরীতে এবং বরিশাল বিভাগের যে নানা ধরনের সমস্যাগুলো রয়েছে, যেটি প্রাকৃতিক গ্যাস এবং রান্নার যে গ্যাসের যে বিষয় কথা রয়েছে, পাইপলাইনের গ্যাস যে সমস্যা এবং সড়কের যে সমস্যা রয়েছে, ভাঙা থেকে বরিশাল সদর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটিকে 6 লেন করা সহ নানা যে দাবিগুলো রয়েছে সাধারণ মানুষের, সেগুলোকে তিনি অ্যাড্রেস করবেন এবং তিনি সেই বিষয়গুলো এই প্রতিশ্রুতির মধ্যে রাখবেন এবং দক্ষিণাঞ্চলকে যারা অবহেলিত মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে কিভাবে উন্নয়নের মধ্যে আনা যায় সেই বিষয়কে তারেক রহমান জানাবেন, সেটা প্রত্যাশা করছেন নেতাকর্মী সাধারণ মানুষ। তো সেই বিষয়গুলি কিন্তু থাকছে এই জনসভায়, যেখানে আজকে বিভাগীয় জনসভায় তার আজকে শেষ হচ্ছে বিভাগীয় পর্যায়ে তার নির্বাচনী জনসভার সবশেষ যে জনসভা সেটি বরিশালে হচ্ছে এবং এরপরে তিনি ফরিদপুরে যাবেন। তো এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। এখন যাব ফরিদপুরে, যেখানে আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ, সেখানে খবর তিনি জানাবেন। সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের এই মাঠটিতে। এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা কাজে
যে জনসভাটি অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী 1:45 মিনিটে, এবং সেই জনসভায় অংশ নিতেই বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, অর্থাৎ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই 5টি জেলার বিএনপি এবং সহযোগী যে অন্যান্য সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা এই মাঠটিতে উপস্থিত হবেন। সর্বমোট এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলে যে 15টি যে আসন রয়েছে সেই আসনগুলোর ধানের শীষের প্রতীকের প্রার্থীদেরকে রাজেন্দ্র কলেজের এই মাঠের মঞ্চ থেকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি স্থানীয় নানা যে দাবি দাওয়া বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারেও তিনি এক ধরনের দিক নির্দেশনা বা পরিকল্পনার কথা জানাবেন, এমনটাই প্রত্যাশা করছেন ফরিদপুরের যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা। এছাড়াও সামনের দিনে যে দেশ গড়ার পরিকল্পনাগুলো রয়েছে এবং সকলে মিলে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য বিএনপি যেই পদক্ষেপগুলো নিতে যাচ্ছে সেই বিষয়েও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষদেরকে জানাবেন সরকারি রাজেন্দ্র কলেজের এই মাঠটি থেকে। এবং এখানকার যে নেতাকর্মীদের মধ্যে বিপুল যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেটি মূলত বলা যায় যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো যে জনসভা, দলীয় সেই জনসভায় তিনি আসছেন। পাশাপাশি আরও বড় যে বিষয় এখানে যুক্ত হয়েছে সেটি সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে। ফল হিসেবে যেটি দেখা যাচ্ছে যে এখানকার বিশেষ করে ফরিদপুরের যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি দেখা যাচ্ছে, তারা বলছেন এখানে বিপুল পরিমাণ ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হবেন এমনটা প্রত্যাশা করছেন তারা। এবং সেই বিজয়ের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই যে নির্বাচনী সফর, এই সফরটি বড় ধরনের প্রভাব রাখবে বলেই তারা প্রত্যাশা করেন। বেলা 1:45 মিনিটে যেই জনসভাটি অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি যে মঞ্চ এটি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই ছিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং তার আগে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। কুড়িগ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে সরকারি কলেজ মাঠে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। 11 দলীয় নেতাকর্মীরা জানান সভায় জামায়াতের আমির প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেবেন। একই সঙ্গে নির্বাচনী নানা প্রতিশ্রুতি নিয়ে কথা বলবেন জামায়াতের শীর্ষ নেতা। আজকের উপস্থিতি প্রমাণ করে যে 4টি আসনেই 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয়ী হবেন বিপুল ভোটে। 12 তারিখের নির্বাচনে স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মনের আকাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে যাতে একটি সুন্দর সোনালী দেশ উপহার দিতে পারে। এই মুহূর্তে রংপুরে তিস্তার ডালিয়া ব্যারেজ হ্যালিপ্যাড মাঠে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি পরের প্রতিবেদনে। জামাতের শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলায় জড়িত সন্দেহে বঙ্গভবনের এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে দলটি। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও দাবি জামায়াতের। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারী বিদ্বেষী এক পোস্ট ঘিরে ব্যাপক উত্তাপ ছড়ায় ভোটের মাঠে। আলোচনার সমালোচনার পর মঙ্গলবার একই ধরনের একটি পোস্ট দেয়া হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আইডি থেকেও। এসব ঘটনার পর থেকে দলটির পক্ষ থেকে দাবি করা হয় বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে সাইবার হামলা হচ্ছে তাদের শীর্ষ নেতা সহ দলটির সামাজিক মাধ্যমগুলোতে। দেখা হয়েছে অনেকের সাথেই
এ অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন তারা। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd। আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোকা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। এদিকে জামায়াত নেতাদের অ্যাকাউন্টে সাইবার হামলায় জড়িত থাকার সন্দেহে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি। মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দিলে বঙ্গভবন থেকে তদন্তের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান দলটির নেতারা। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে এখনো কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেয়া হয়নি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। কিডনি জটিলতায় মারা গেছেন শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল। তার মৃত্যুতে আসনটি নির্বাচন স্থগিত হবে বলে জানিয়েছে ইসি। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে শ্রীবর্দী উপজেলা হাসপাতাল এবং পরে ময়মনসিংহে নেওয়া হলে রাত ১:৩০টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুতে নিজ নির্বাচনী এলাকায় নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন বিএনপি, এনসিপি সহ অন্যান্য দলের নেতারা। সারা দেশে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে ঝিনাইদহে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ এবং পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। সে জনগণকে ভালোবাসে, শেরপুরের মানুষকে ভালোবাসে, সে লালন পাড়ার সন্তান। সে চিন্তা করেছে, সোহাগ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি যাই, তাহলে আমি হয়তো এই দেশের মানুষকে ভালো রাখতে পারবো। সেই কারণে সে আমাদের মাঝে এসেছে। আপনারা সবাইকে তারা ভোট দিবেন, কারণ আমাদের মধ্যে যারাই একটু হয়েছে। সোহাগ, খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, যারা এমপি ছিলেন তাদের সাথে কথা বলতে সময় লাগতো। নির্বাচনের দিকে যতই এগিয়ে আসছে প্রার্থীদের মাঝে প্রচার কিন্তু ততই বেড়ে চলেছে। আমরা আজকে আছি ঝিনাইদহের সৈয়দপুরে, সেখানে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান পথসভা করছেন। আমরা এখানে সকাল থেকে সৈয়দপুর উপজেলার জিগনগর ইউনিয়নের কয়েকটি এলাকায় তিনি নির্বাচনী পথসভা করছেন। আমরা কথা বলেছি এখানকার ভোটারদের সাথে, তারা চেষ্টা করেছি আমরা এই ভোটারদের মতামত নেওয়ার। তারা বলছেন যে এই যে প্রার্থী এখানে আসাদুজ্জামান আছেন, তিনি কিন্তু এর আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি কিন্তু পদত্যাগ করে এই আসনের প্রার্থী হচ্ছেন এবং তিনি ভোটারদের মধ্যে তিনি আগামী দিনে শৈলী নির্বাচিত বলে কি উন্নয়ন করবেন সেই বার্তা কিন্তু ভোটারদের মাঝে পৌঁছে দিচ্ছেন। এবং ভোটাররা তার কাছে যে প্রত্যাশা, এর আগে দিনগুলোতে তাদের যে প্রত্যাশা ছিল বিভিন্ন উন্নয়ন, সেগুলো কিন্তু তারা পুরো পেয়েছিল এবং তারা আশা করছেন যে আগামী দিনে নির্বাচিত হলে তিনি করবেন। তো তিনি আসলে বলছেন ভোটারদের মাঝে আমরা দেখেছি যে এর আগে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এর আগে তিনি যে উন্নয়ন করেছিলেন সেই বার্তা আবারও যেন নির্বাচিত হলে আবারও সেই উন্নয়ন করবেন, সেটা কিন্তু তিনি আশ্বস্ত করছেন। এবং এখানে আমরা কথা বলছি ভোটারদের সাথে, তারা বলছে যে এখানে যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে তারা ভোট দিতে যাবেন, এটা কিন্তু আসলে ভোটাররা আশা করছে। এখন আমরা যাবো পাবনাতে, সেখানে আছে সহকর্মী সবুজ মোল্লা। আমরা সবুজের কাছে চলে যাচ্ছি। সবুজ, পাবনার সাথিয়ার তলট বাজার এলাকা, সাথিয়াটি কিন্তু পাবনা 1 আসন, যেটিকে বলা হয়ে থাকে সংসদীয় আসন নম্বর 78। এখানে প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন পাবনার 1 আসনের যে জামায়াতের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও তার দলের নেতাকর্মীরা। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জামাত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন
তাদের কাছে কিন্তু ভোট প্রার্থনা করছেন। আসলে এই পাবনা 1 আসনের বিষয় যদি আমরা একটু অতীতে ফিরে যেতে চাই, এটি কিন্তু সাবেক শিল্পমন্ত্রী এবং সাবেক কৃষি মন্ত্রী যে আসনটি ছিল মতিউর রহমান নিজামী, নামটি আমরা অবশ্যই শুনেছি। যারা জানেন এই মতিউর রহমান নিজামীর আসনে কিন্তু তাকে কিন্তু আওয়ামী শাসনামলে 2014 সালে তাকে কিন্তু ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। আসলে এই আসনে তারই পুত্র ব্যারিস্টার মাজিবুর রহমান মোমেন তিনি পাবনা 1 আসনে জামাতের পক্ষ থেকে নির্বাচন করছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে কিন্তু আমরা যেমনটি দেখেছি চায়ের দোকান, বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে আমরা দেখেছি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তিনি সাধারণ মানুষদের কাছে মিশছেন, নানান রকমের সুযোগ সুবিধা দিচ্ছেন, প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকে শুনছেন যে এই সকল অঞ্চলে পাবনা সাথিয়া 1 যে আসনটি রয়েছে এই আসনটিতে কোন কোন সমস্যা রয়েছে, বিগত দিনে তারা কোন কোন সমস্যার সমাধান পায়নি, সমস্যার সমাধানের জন্য আবেদন করেছে, সে সকল আবেদনগুলো তারাও কিন্তু শুনছেন। এবার নির্বাচিত হলে কিন্তু সে সকল সমস্যার সমাধান কিন্তু করা হবে। এদিকে আমরা জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় এখন পর্যন্ত আমরা দেখেছি জেলা পুলিশের সঙ্গে কথা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আমরা জানিনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পাবনায়, তার আগে ছিলাম ঝিনাইদহে। সময় সংবাদে আরো থাকছে। পবিত্র শবে বরাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগি, ভাগ্য রজনীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা। সময় সংবাদে আরো থাকছে। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা রাজনৈতিক উপদেষ্টার, মন্তব্য করেনি লিবিয়া সরকার। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতিতে সকাল থেকেই বন্ধ পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং সহ পণ্যবাহী গাড়ি চলাচল। স্থবির হয়ে পড়েছে আমদানি রফতানি কার্যক্রম। শ্রমিক নেতাদের দাবি, কর্মসূচিতে বন্দরের সর্বস্তরের কর্মচারী সাড়া দিয়েছে। ইজারার সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এ রজনীতে বায়তুল মোকাররম সহ সারা দেশে মসজিদে মসজিদে হয়েছে ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাত। আল্লাহর রহমত আর রমজানের আগমনী বার্তা নিয়ে এসেছে পবিত্র শবে বরাত। হাদিস শরীফে বর্ণিত আছে, শাবান মাসের এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ। তাই তো মাগরিবের নামাজের শুরু থেকেই মুসল্লিরা নামাজ আদায় করতে থাকেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর হয় লাইলাতুল বরাতের তাৎপর্যপূর্ণ আলোচনা। বাদেশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি, দেশ সবার সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, গুনাহ মাফ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন তারা। মা বাবার জন্য দোয়া করি, দেশের জাতির সবার জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ যাতে করে ভালো থাকি, সমস্ত ধর্মের লোকরা যাতে করে ভালো থাকে এই কামনা করে। আমাদের তো গুনাহের শেষ নাই, আমরা আসলে পাপিষ্ট বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। সেই দিন কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোন দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এরপরের যেটা এরকম বঞ্চিত ওখানে যাব, তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না। যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে, এ রাষ্ট্রের তারা মালিক নয়, এই রাষ্ট্রের তারা চকিদার। চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে। ভাই ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ।
আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ। যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহর দরবারে দোয়াও করি যে এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে কুড়িয়ে 2টা ডিপার্টমেন্ট, তাও বাড়িতে। এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস। কেন এমন হবে? ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব। সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না, ওই দিন শেষ। এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাআল্লাহ। ওই মেধাগুলোকে বিকশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করেন যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন। আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের ভোটগুলা নিয়ে মানুষের সাথে উপহাস করেছে, আমরা যেন সেই রকম নিমক হারাম বিশ্বাসঘাতক না হই। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। দোয়া করবেন তো সবাই? আস্তে দোয়া না ভালো করে দোয়া? ইনশাল্লাহ ভালো করে দোয়া। আমাদের এই কথাগুলা ঘরে ঘরে জনে জনে ইনশাল্লাহ পৌঁছে দেবেন, সালাম পৌঁছাবেন। এখানকার 4টা আসন না? এখানকার 4টা আসনের 4 জন প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কিন্তু এর আগে প্রথম ভোটটা হলে গণভোট। গণভোটে কি বলবো? কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ। সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্যে, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্যে, মানবিক বাংলাদেশ কায়েম করার জন্যে আমরা যে 12টি দল একত্রিত হয়েছি তার পক্ষ থেকেই আজকে আমরা ইনশাআল্লাহ এখানে প্রতীকগুলো এখানকার যারা ক্যান্ডিডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এক এক করে তাদের হাতে তুলে দিচ্ছি। প্রথমে কুড়িগ্রাম 1। কুড়িগ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশের বাইরের খবর জানাবো, লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে গেল 1 দশকের বেশি সময় ধরে জিনতানে অবস্থান করছিলেন তিনি। সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইংলিশ লিগ কাপের খবর, অতিরিক্ত সময়ের গোলে চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্সেনাল। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাই হ্যাভার্টস। 2 লেগ মিলিয়ে 4-2 গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল গানার্স। প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে 3-2 ব্যবধানের জয় নিয়ে ফেরায় লিগ কাপের ফাইনালে 1 পা দিয়ে রেখেছিল আর্সেনাল। তারপরও এই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে গানার্স। একটা ড্রতেই যেহেতু নিশ্চিত হবে ফাইনাল, তাই হয়তো প্রতিপক্ষকে আটকে রাখার দিকেই বেশি মনোযোগ ছিল আর্তেতা শিষ্যদের। অন্যদিকে গোলের ক্ষুধায় মরিয়া ছিল চেলসি, কিন্তু অতিরিক্ত সময়ে কাই হ্যাভার্টসের গোলে কপাল পড়ে তাদের। 2 লেগ মিলিয়ে 4-2 গোলের জয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্সেনাল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরিশালে নির্বাচনী জনসভায় তারেক রহমান, বেলস পার্ক মাঠে নেতা কর্মীদের ঢল। স্থানীয় ও জাতীয় সমস্যা সমাধানে দিক নির্দেশনা পাওয়ার আশা। দুপুরে যাবেন ফরিদপুর। জামাত ক্ষমতায় গেলে দাবি নিয়ে বঞ্চিতদের রাস্তায় নামতে হবে না। উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের হাব বানানো হবে। কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান। এবং 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ। সুষ্ঠু নির্বাচনে স্থিতিশীলতার আশা মানুষের। ভোটে পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা।
এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এস.এম. ইকবাল। নিবিড়, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।